রামেশ্বরমের এই লজটায় আমরা উঠেছি, মিলন লজ। আর এই লজ থেকে রামেশ্বরমের মন্দির দেখা যায়। ওই দেখো, এখান থেকে রামেশ্বরমের মন্দিরটাকে দেখা যাচ্ছে। একদম ফাটা পথে ঠিক 1 থেকে 2 মিনিটের রাস্তা এখানে রামেশ্বরমের মন্দির। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো। ওই হচ্ছে রামেশ্বরমের মন্দির, আর এই হচ্ছে মিলন লজ। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই মিলন লজের সামনে। এই লজটাতে আমরা কাল রাত বিকেলবেলা এসেছিলাম, বিকেলবেলা এসে এই লজে ছিলাম। আর রামেশ্বরমে কিছু সাইড সিন আমাদের বাকি আছে, সেগুলো দেখার জন্য বেরিয়ে যাবো একটু পরেই। আমাদের অটো রিজার্ভ করা আছে। কালকে বিকেলবেলা যে অটোটাতে করে গিয়েছিলাম সাইড সিনগুলো করতে, সেই অটোতে করে কিন্তু আমরা আজকে রামেশ্বরমের বাকি সাইড সিনগুলো করতে চলেছি। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিলন লজের সামনে। একটু আগে ছিলাম রামেশ্বরের মন্দিরের সামনে। এখান থেকে রামেশ্বরের মন্দির খুব কাছে, হাঁটা পথে মাত্র 1 থেকে 2 মিনিটের রাস্তা। আর এই মিলন লজে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে। যারা গ্রুপে আসবে বা ট্যুরিং সংস্থার সঙ্গে আসবে, তারা কিন্তু এই মিলন লজে উঠে রাঁধুনি নিয়ে এসে নিজেদের পছন্দ মতো খাবার রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। স্থানীয় কোনো লোকাল হোটেলে যাওয়ার দরকার নেই। আর সেই ব্যবস্থায় মিলন লজে করা আছে। খুব সুন্দর জায়গা আছে, রান্না করার ব্যবস্থা করা আছে। তো এখন আমি আছি সেই মিলন লজের সামনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি রামেশ্বরমের আরও বেশ কিছু সাইট সিন দেখব বলে। আজ হচ্ছে রামেশ্বরমের আমার দ্বিতীয় দিন। আর রামেশ্বরমের রামানাথ স্বামী মন্দিরের ভিডিও দিয়ে আমি আমার আজ রামেশ্বরম ভ্রমণের দ্বিতীয় পর্বের কাহিনী তোমাদের দেখাতে চলেছি। রামেশ্বরমের রামানাথ স্বামী মন্দির হল ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির মধ্যে একটি এবং এটি 275টি প্যাডাল পেট্রা স্থলামগুলির মধ্যে একটি। রামানাথ স্বামী মন্দিরের এই শিবলিঙ্গ শ্রীরাম তার সেতু পার হয়ে বর্তমান শ্রীলঙ্কা দ্বীপে যাওয়ার আগে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে পুজো করেছিলেন। এটি 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি। মন্দিরটি 12 শতকে পাণ্ড্য রাজবংশের দ্বারা সম্প্রসারিত করা হয়েছিল এবং এর প্রধান মন্দিরের গর্ভগৃহটি জাফনা রাজ্যের রাজা জয়ভীরা শিনকায়ারিয়ান এবং তার উত্তরসূরি গুণভীরা শিনকাইয়ারিয়ান দ্বারা সংস্কার করা হয়েছিল। ভারতের সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে এই মন্দিরটির দীর্ঘতম করিডর রয়েছে। এটি নির্মাণ করেছিলেন রাজা মুথু রামালিঙ্গা সেতুপতি। এই মন্দিরটি রামেশ্বরমে অবস্থিত এবং শৈব, বৈষ্ণব এবং স্মার্তদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসেবে এখানে বিবেচিত হয়। এখন বাজছে ঠিক সকাল 6:45। এখনও দেখতে পাচ্ছ ভোরের আলো ঠিকমতো ফোটেনি। আমি চলে এসেছি মিলন লজ থেকে হাঁটা পথে মাত্র কয়েক মিনিটের রাস্তা এই রামেশ্বরমের সে বিখ্যাত মন্দির শ্রী রামানাথ স্বামী টেম্পল। এটা স্থানীয় ভাষায় নাম হচ্ছে শ্রী রামানাথ স্বামী টেম্পল, বা বাংলায় আমরা যেটা বলি রামেশ্বরম টেম্পল বা রামেশ্বরমের মন্দির। আমি এখন এই মুহূর্তে আছি রামেশ্বরমের সে বিখ্যাত মন্দিরের সামনে, যেটা ভিডিও ভেতরে একদম অ্যালাউ নেই, পুরো নিষিদ্ধ। মন্দিরের কাছাকাছি জায়গায় যেতে পারছি না, কারণ এখানে ভিডিও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর কোনোরকমভাবে মন্দির চত্বরে বা মন্দিরের ভেতর তো বটেই, মন্দির চত্বরেও কোনোরকমভাবে ভিডিও করা যাবে না। তাই দূর থেকে ভিডিওটা করছি। আর এই মন্দিরের সম্পর্কে যাবতীয় কিছু যা তথ্য আছে, ইনফরমেশন আছে, সেটা আমি পরে আমার চ্যানেলে ভয়েস ওভারতে জানিয়ে দেবো। তো এখন এই মুহূর্তে আমি আছি, আজকে 28শে সেপ্টেম্বর 2023, আমি আছি রামেশ্বরমের সে বিখ্যাত মন্দিরের সামনে। আজকে আমরা
যাচ্ছি দূরে আরও রামেশ্বরমে যে সাইট সিনগুলো আছে সেগুলো দর্শন করব। আমরা গতকাল গিয়েছিলাম ওই সাইডটায়, দেখেছিলাম বিশ্বনাথ মন্দির, দেখেছিলাম ধনুষ্কটি, দেখেছিলাম পঞ্চমুখী হনুমানের মন্দির, দেখেছিলাম নটরাজের মন্দির, দেখেছিলাম লক্ষণকুণ্ড, দেখেছিলাম আরও কিছু মন্দিরের ভিডিও, মন্দির দেখে দর্শন করেছিলাম। তারপর আমরা গতকাল চলে এসেছিলাম আবার হোটেলে, কারণ আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আমরা গতকাল পুরো সাইট সিনগুলো কভার করতে পারিনি, আর আজকে সকালবেলা বেরিয়েছি, ওই জন্য আমরা আরও যে সমস্ত সাইট সিনগুলো আছে রামেশ্বরমে সেগুলো দেখবো বলে বেরিয়েছি। আজকে ভোরবেলায় চলে যাব কম্বন বিচ, ভিলুন্দি ভিলেজ বা ভিলুন্দি তীর্থম, যেটা স্থানীয় ভাষায় বলা হয়। তারপর আমরা দেখব শ্রী রমাপদম, যেখানে রামের পদচিহ্ন রাখা আছে। আন্না ইন্দিরা গান্ধী রোড ব্রিজ, যেটা মণ্ডপমকে যুক্ত করেছে রামেশ্বরমের সাথে, যে রোড ব্রিজ, সেই আন্না ইন্দিরা গান্ধী রোড ব্রিজে যাব। সেখান থেকে পম্বন ব্রিজকে দেখা যায়, পম্বন ব্রিজকে দেখব। তারপর আমরা যাব আরও কিছু সাইট সিন আছে, এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালে যাব। সেখানে আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের সমাধিক্ষেত্র আছে, সেই সমাধিক্ষেত্রে যাব। এই সমস্ত কিছু আজকে সারাদিন ধরে দর্শন করব। দর্শন করে 9টার মধ্যে আবার হোটেলে ফিরে আসবো, কারণ আমাদের 9টা থেকে 9:30টার মধ্যে বাস ছেড়ে দেবে। আজকে আমরা বাসে করে চলে যাচ্ছি কন্যাকুমারী পৌঁছে আমরা 2 দিন কন্যাকুমারীতে থাকবো। সেখানে যাবতীয় সাইট সিন আবার তুলে নিয়ে আসবো আমার ক্যারিয়ার লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো এখন এই মুহূর্তে আমি আছি রামেশ্বরমে, সে বিখ্যাত মন্দিরের সামনে। আর কিছুক্ষণের মধ্যে দেখাতে চলেছি রামেশ্বরমে আর যে সমস্ত সাইট সিন আছে সেই সমস্ত সাইট সিনের ভিডিও। আমি কমলাদিত্য ব্যানার্জি, এখন এই মুহূর্তে রামেশ্বরমের মন্দির থেকে। থ্যাংক ইউ। রামানাথ স্বামী মন্দির হল রামেশ্বরমের একটি জনপ্রিয় উপাসনালয় এবং বিশিষ্ট পর্যটক আকর্ষণ। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছিল এবং এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির মধ্যে একটি। রামানাথ স্বামী মন্দিরটি তার মনোমুগ্ধকর কাঠামো এবং রাজকীয় টাওয়ার, জটিল ভাস্কর্যের কাজ এবং করিডোরের জন্য পরিচিত, যা এটিকে একটি স্থাপত্যের বিস্ময় তৈরি করেছে। মন্দিরে এখানে পূজিত দেবতা শিব এখানে লিঙ্গরূপে পূজিত হন। এখানে নন্দীর একটি মূর্তিও রয়েছে, যা একটি বিশাল মূর্তি এবং এটি দৈর্ঘ্য প্রায় 17.5 ফুট লম্বা। এখানে পূজিত অন্যান্য দেবতাদের মধ্যে রয়েছেন দেবী বিশালাক্ষী, পর্বতবর্ধিনী, ভগবান বিনায়ক এবং ভগবান সুব্রহ্মণ্য, উৎসব মূর্তি, শয়নগৃহ এবং পেরুমল। মন্দিরের পেছনে যে কিংবদন্তি ইতিহাস লুকিয়ে আছে তা হলো ভারতীয় মহাকাব্য রামায়ণ থেকে ভগবান রামের সাথে জড়িত রয়েছে এই মন্দিরের কাহিনী। এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পরে প্রায়শ্চিত্তের অংশ হিসেবে এখানে ভগবান শিবের পুজো করতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে তিনি হনুমানকে কাশী থেকে একটি লিঙ্গ আনতে বলেন। হনুমান যখন তার প্রত্যাবর্তনের বিলম্ব করেন তখন দেবী সীতা বালি ব্যবহার করে একটি শিবলিঙ্গ তৈরি করেন, যাতে রাম তার প্রার্থনা করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে স্বয়ং শিবলিঙ্গ, যা রামালিঙ্গম নামে এখানে পরিচিতি লাভ করেছে, সেটাই হচ্ছে এখনকার দিনে রামানাথ স্বামী মন্দিরের শিবলিঙ্গ, যা এখানে লিঙ্গরূপে পূজিত হয়ে থাকে। কৈলাস থেকে হনুমান যে লিঙ্গ নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে বিশ্বলিঙ্গম। আর এই মন্দিরের অভ্যন্তরে রয়েছে 22টি তীর্থম বা পবিত্র জলাশয়, যেখানে ভক্তরা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে স্নান করেন, ঠিক যেমনটা রাম করেছিলেন রাবণকে বধ করার পর। এখন বাজছে ঠিক সকাল 6:05। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী রামেশ্বরমে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। আর আজকে 9টার সময় আমরা এই রামেশ্বরম থেকে চলে যাচ্ছি কন্যাকুমারীর উদ্দেশ্যে। কন্যাকুমারীতে 2 দিন থাকবো। সেখানে যে সমস্ত সাইট সিন আছে সমস্ত দর্শন করবো, দেখবো। তারপর তার যাবতীয় তথ্য সমেত তার ভিডিও তুলে নিয়ে আসবো আমাদের লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো এখন এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আবার সকালবেলায় রামেশ্বরমে আরও কিছু গুরুত্বপূর্ণ সাইট সিন আছে সেগুলো কভার করার জন্য। আজকে আমরা দেখতে চলেছি, আমরা প্রথমে আজকে যাব ভিলুন্দি তীর্থম, যেটা স্থানীয় নাম পানগঙ্গা। তো এই ভিলুন্দি তীর্থম সম্পর্কিত তথ্য ওখানে গিয়ে তোমাদের আমি জানিয়ে দেবো, এখন বলছি না। আর তারপর আমরা যাচ্ছি এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, সেটা
পরে দেখব। এখন এখন এই মুহূর্তে যাচ্ছি না। আর তারপর আমাদের নেক্সট সাইট সিন হচ্ছে পাম্বন ব্রিজ, বা যেটাকে বলা হয় স্থানীয় বাংলা ভাষায় বলা হয় ঝুলন্ত সেতু। আর এই পাম্বন ব্রিজের পাশেই আছে আন্না ইন্দিরা গান্ধী রোড ব্রিজ, যেটা মণ্ডপমকে যুক্ত করেছে রামেশ্বরমের সাথে। আর সেই আন্না ইন্দিরা গান্ধী রোড ব্রিজ থেকে পাম্বন সেতুকে দেখা যায়, পাম্বন রেল সেতুকে দেখা যায় খুব ভালোভাবে। সেখান থেকে পাম্বন সেতুকে দেখবো, খুব ভালোভাবে এক্সপ্লোর করবো, পার্লামের কাছে গিয়ে তার ভিডিও করার চেষ্টা করব। আর সবশেষে যাব আজকে শ্রীরামপদম। প্রতীক আছে এখানে রামচন্দ্রের পায়ের চিহ্ন রাখা আছে। আর ভারতবর্ষের সবথেকে উঁচু টাওয়ার এই রামাপদমেই অবস্থিত। আর এই রামাপদম হচ্ছে একটা ছোটো দ্বীপের মতো। চারদিক থেকে এই রামাপদমে যে টাওয়ারটা আছে, সেই টাওয়ারে উঠলে কিন্তু এই সমুদ্রকে চারদিক থেকে দেখা যায়। আর একটা ছোটো দ্বীপের মতো, সেটা টাওয়ারে উঠলে বুঝতে পারা যাবে। তো আমরা এই আজকে 3টে সাইট সিন ভিজিট করার উদ্দেশ্য নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই সাইট সিনগুলো দেখে আমরা আবার হোটেলে ফিরে আসবো। আর 8:30 থেকে 9টার মধ্যে আমরা আজকে চলে যাচ্ছি কন্যাকুমারী। তো এখন এই মুহূর্তে চলেছি আমাদের রামেশ্বরমের আরও কিছু গুরুত্বপূর্ণ সাইট সিন দেখতে। রামেশ্বরমের রামানাথ স্বামী মন্দির দর্শন করে আমরা এখন দেখতে চলেছি রামেশ্বরমের আরও একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ সাইট সিন, যেটার নাম হচ্ছে ভিলুন্দি তীর্থম। প্রসঙ্গত বলে রাখি যে রামানাথ স্বামী মন্দির আমরা এতক্ষণ দেখলাম, সেই রামানাথ স্বামী মন্দিরে আপনারা কীভাবে পৌঁছাবেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে রাখছি। রামেশ্বরম বাসস্ট্যান্ড থেকে যদি আপনারা রামানাথ স্বামী মন্দিরে পৌঁছাতে চান, তাহলে সেখানকার দূরত্ব হচ্ছে মাত্র 2 কিলোমিটার। আপনারা যে কোনো অটো ভাড়া করে রামেশ্বরম বাসস্ট্যান্ড থেকে খুব সহজেই রামানাথ স্বামী মন্দিরে পৌঁছাতে পারবেন। আর যদি প্লেনে করে বা বিমানে করে এই রামানাথ স্বামী মন্দিরে আসতে চান, তাহলে রামেশ্বরমের খুব কাছাকাছি অবস্থিত মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের নামতে হবে। সেখান থেকে 180 কিলোমিটার দূরে অবস্থিত রামেশ্বরমের এই রামানাথ স্বামী মন্দির। আর রামেশ্বরম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই রামানাথ স্বামী মন্দির, যেটা আপনারা খুব সহজেই অটো ভাড়া করে বা রিক্সা করেও চলে আসতে পারবেন। তো সেই রামানাথ স্বামী মন্দির দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি ভিলুন্দি তীর্থমের উদ্দেশ্যে। ভিলুন্দি তীর্থম হলো রামেশ্বরমের সেই চোখ ধাঁধানো সৈকতগুলির মধ্যে একটি, যেটির একটি অদ্ভুত এবং কমনীয় গুণ রয়েছে, যা বেশিরভাগ ভ্রমণকারীদের এখানে পছন্দের একটা সাইট সিন। এটি রামেশ্বরমের 64 তীর্থ বা পবিত্র জলাশয়গুলির মধ্যে একটি। এই ভিলুন্দি তীর্থম রামেশ্বরম বাসস্ট্যান্ড থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা আপনারা অটোতে করে খুব সহজেই পৌঁছাতে পারবেন। আর যদি বিমানে করে আসতে চান বা প্লেনে করে আসতে চান, তাহলে আপনাদের রামেশ্বরমের নিকটবর্তী বিমানবন্দর মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে হবে এবং সেখান থেকে ঠিক 174 কিলোমিটার দূরে অবস্থিত এই রামেশ্বরমের ভিলুন্দি তীর্থম। আর যদি ট্রেনে করে আসতে চান, তাহলে ট্রেনে করে রামেশ্বরম আসতে হবে এবং রামেশ্বরম রেলওয়ে স্টেশন থেকে ঠিক 7 কিলোমিটার দূরে অবস্থিত এই পবিত্র তীর্থস্থান ভিলুন্দি তীর্থম, যেটা আপনারা অটোতে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই রামেশ্বরমের একটা পবিত্র তীর্থস্থান ভিলুন্দি তীর্থমে। তো চলো জেনে নিই এই ভিলুন্দি তীর্থম সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশন। ভিলুন্দি তীর্থম রামেশ্বরম বাসস্ট্যান্ড থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এর আকস্মিক দৃশ্য এবং নীরব জোয়ারের পাশাপাশি এই স্থানটি সমুদ্রের অভ্যন্তরে বিশুদ্ধ জলের ঝর্ণার জন্য পরিচিত। উপকূল থেকে কয়েক মিটার দূরে সমুদ্রের পাশে এই বিশুদ্ধ পানির কূপটি একটি বিস্ময়। ভক্তরা এর অস্তিত্বকে মহাকাব্য রামায়ণ থেকে একটি পৌরাণিক কিংবদন্তির সাথে তুলনা করে। আর সেই কিংবদন্তিটি হলো দেবী সীতাকে উদ্ধার করে শ্রীলঙ্কা থেকে রামেশ্বরমে ফিরিয়ে আনার পর
ভগবান রাম ঠিক এই জায়গায় একটি শিবলিঙ্গ স্থাপন করে আচার অনুষ্ঠান করেছিলেন এবং সেই সময় যখন তার পত্নী সীতা বললেন তিনি তৃষ্ণার্ত এবং জল খেতে চান, তখন রাম সমুদ্রে একটি তীর নিক্ষেপ করলেন এবং সেখান থেকে একটি বিশুদ্ধ জলের ঝর্ণা বের হলো। আর সেই বিশুদ্ধ জলের ঝর্ণার জলে কিন্তু পান করেছিলেন সীতা দেবী। আর সেই বিশুদ্ধ জলের ঝর্ণা থেকে এই পবিত্র জলাশয়টার সৃষ্টি হয়েছিল। আর এই ভিলুন্দি তীর্থামের কাছে একটা শিব মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। সেই শিব মন্দিরটা এখন দেখাচ্ছি আমার চ্যানেলে। এটা হচ্ছে রামেশ্বরমে সেই পবিত্র তীর্থস্থান ভিলুন্দি তীর্থামের শিব মন্দির, যেটা পুরাণে কথিত আছে যে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার পর এখানেই এই শিব মন্দিরটা স্থাপন করেছিলেন এবং এর আচার অনুষ্ঠান সমস্ত কিছু এখানেই করেছিলেন। শুধু তাই নয়, যে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন সেই বাল্মীকির রচিত রামায়ণেও কিন্তু এই জায়গাটার উল্লেখ আছে। এই মুহূর্তে এখন আমি চলে এসেছি রামেশ্বরমের সে আর একটা বিখ্যাত সাইট সিন ভিলুন্দি তীর্থম। কথিত আছে যে রামচন্দ্র যখন সীতাকে নিয়ে এখানে এসছিলেন তখন হঠাৎ সীতা দেবীর খুব জল তেষ্টা পেয়েছিল। আর এখানে যেহেতু চারদিকে সমুদ্র, নোনা জল খাওয়া যাবে না, তাই তখন রামচন্দ্র এই ভিলুন্দি তীর্থমের মাটিতে একটা বান ছুঁড়ে বা তীর ছুঁড়ে একটা বিশাল গর্ত করে সেখানে একটা জলাশয় সৃষ্টি করেছিলেন। আর সেই জলাশয়ে জলই কিন্তু পান করেছিলেন সীতা দেবী। আর সেই থেকে এই জলাশয়ের নাম হয়েছে, এখানে একটা বিশাল জলাশয় আছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো সেই জলাশয়ের নাম হয়েছে, তারপর থেকে এখানে স্থানীয় নাম হচ্ছে বানগঙ্গা, আর এই জায়গাটার নাম হচ্ছে ভিলুন্দি তীর্থম। তাই এই জায়গাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাইট সিন, আমাদের রামেশ্বরে এলে অবশ্যই দেখতে হবে ভিলুন্দি তীর্থম। আর এখন এই মুহূর্তে আমি আছি সেই ভিলুন্দি তীর্থমে। আর এই জলাশয়ের জল নাকি খুব মিষ্টি হয়ে থাকে। আর এই জলাশয়ের জল পান করার জন্য এখানে একটা স্থানীয় মন্দির আছে, সে মন্দিরে অনেক বালতি রাখা আছে, সে বালতি নিয়ে গিয়ে এই জলাশয় থেকে জল তুলে কিন্তু খাওয়া যায়। এবং এই জলটা খেলে নাকি বলা হয় যে শরীরে কোনো রোগ ব্যাধি থাকলে সেটা নাকি ভালো হয়ে যায়। আর যাদের শরীর সুস্থ আছে তারাও যদি খায়, পান করে, তাহলে শরীরে কিন্তু চট করে কোনো রোগ ব্যাধি হয় না। এই জলাশয়ের জল নাকি খুবই পবিত্র এবং এই জলাশয়ের জল খুবই মিষ্টি হয়ে থাকে। আর এখানে এলে অবশ্যই জলাশয়ের জল একবার টেস্ট করে দেখবেন, এখানে জল টেস্ট করার ব্যবস্থা আছে। আমি এখন এই মুহূর্তে কমলাদিত্য ব্যানার্জি আছি রামেশ্বরমের একটা খুব বিখ্যাত সাইট সিন ভিলুন্দি তীর্থমে। ভিলুন্দি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় তীরের দ্বারা বিদ্ধস্থান, আর থার্থাম মানে হচ্ছে পবিত্র জল। আর সাগরে বিস্তৃত 120 ফুট দীর্ঘ হাঁটা সেতু অতিক্রম করলে ভক্তরা এই ভিলুন্দি তীর্থামের কূপটিতে পৌঁছাতে পারবেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন সে 120 ফুট দীর্ঘ হাঁটা পথের সেতুর উপর দিয়ে যাচ্ছি সে রহস্যময় কূপের দিকে। এই কূপটি সমুদ্রের জল দ্বারা বেষ্টিত এবং জলের স্বাদ সামান্য লবণাক্ত মিষ্টি। সীতাদেবী যখন এখানে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীরাম তীর মেরে এই কূপটি তৈরি করেছিলেন। এটি একটি খুব শান্ত জায়গা এবং এখানে এলে এই জায়গাটি অবশ্যই পরিদর্শন করতে হবে এবং এই কূপের জল অবশ্যই পান করতে হবে। এই দেখো বন্ধুরা, এখানে একটা কুয়োর মতো আছে, দেখতে পাচ্ছ। এইখানেই ঠিক এই জায়গাটাতেই রামচন্দ্র, কথিত আছে পুরাণে, রামচন্দ্র তীর মেরে গর্ত করে জল বার করেছিলেন। আর সেই জল থেকে কিন্তু আজকের এই জলাধারটা সৃষ্টি হয়েছে। এই যে সামনে জলাধারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সমুদ্র নয়, এটা একটা জলাশয়। এর জল কিন্তু খুব মিষ্টি এবং পবিত্র। আর এইখান থেকে যে কুয়োটা দেখালাম, এই কুয়োটা থেকে এই জায়গায় তীরটা মেরেছিলেন আর এখানে যে গর্ত করেছিলেন, এই গর্ত থেকে কিন্তু এই বিশাল জলাধারটা বা জলাশয় সৃষ্টি হয়েছে। এই হচ্ছে ভিলুন্দি তীর্থমের ইতিহাস। আর এখানে এলে সবাই নাকি বলে এই জল একবার অবশ্যই টেস্ট করা উচিত। কিন্তু এখন যদি মন্দির বন্ধ আছে, মন্দিরের ভেতর ঢুকতে পারছি না, তাই এই জল এখন টেস্ট করতে পারছি না। কিন্তু আপনারা যারা
দিনের বেলায় অন্য সময় আসবেন, অবশ্যই এই জল একবার টেস্ট করে দেখবেন। আমার পেছনে ঠিক আছে ভিলুন্দি তীর্থমের সে বিখ্যাত জলাশয়, যে জলাশয় রামচন্দ্র এই ঠিক আমি যে কুয়োটা দেখালাম, এই কুয়োটার এখানে তীর মেরে এই জলাশয়টি সৃষ্টি করেছিলেন। আর এই ভিলুন্দি তীর্থমের জল নাকি খুব পবিত্র এবং মিষ্টি হয়ে থাকে, এই জল পান করা উচিত সবাই বলে। আর যে মন্দিরটা দেখালাম, ওই মন্দিরে কিন্তু বালতি রাখা আছে জলাশয় থেকে জল নিয়ে পান করার জন্য। যারা এই মন্দিরে আসবেন, দিনের বেলা আসবেন, আমি তো এখন সকালবেলা বলে মন্দির বন্ধ আছে তাই ঢুকতে পারলাম না, তাহলে অবশ্যই একবার এই জলাশয় জল কিছুটা হলেও টেস্ট করে দেখতাম। এবং এটা নাকি বলা হয়, সবাই বিশ্বাস করে এবং এটা প্রমাণিত যে এই জলাশয়ের জল যারা পান করবে তাদের কিন্তু ভবিষ্যতে কোনো রোগব্যাধি হবে না, এবং যাদের রোগব্যাধি আছে তাদের কিন্তু রোগব্যাধি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই জলাশয়ের জল খুব পবিত্র হয়ে থাকে এবং অবশ্যই এই জলাশয়ে জল একবার হলেও পান করবেন এখানে এসে। তাই এখন এই মুহূর্তে আমি আছি ভিলুন্দি তীর্থমের সেই জলাশয়ের সামনে, যে জলাশয়টা রামচন্দ্র ভিলুন্দি তীর্থমের মাটিতে তীর মেরে সৃষ্টি করেছিলেন এবং তার সহধর্মিণী মা সীতার তৃষ্ণা নিবারণ করেছিলেন, যার জন্য আজ এই ভিলুন্দি তীর্থম রামেশ্বরমের একটা বিখ্যাত সাইট সিন হয়ে দাঁড়িয়েছে। এখন এই মুহূর্তে আমি কমলাদিত্য ব্যানার্জি আছি রামেশ্বরমের সেই বিখ্যাত সাইট সিন ভিলুন্দি তীর্থমে। দেখতে চলেছি আমার পরবর্তী সাইট সিন রামেশ্বরমের। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বানগঙ্গা সেই পবিত্র জল। কথিত আছে এই জল খেলেই নাকি হ্যাঁ টেস্ট, সবাই টেস্ট করতে বলে, আমি এই জল টেস্ট করছি। তো এই সেই বানগঙ্গার জল যেটা খেলে নাকি সবাই বলে শরীরে কোনো রোগব্যাধি হবে না, এবং যদি রোগব্যাধি থাকে নাকি ভালো হয়ে যায়। তো আমি এখন সেই জল টেস্ট করছি। বাল্মীকির রামায়ণেও এই ভিলুন্দি তীর্থমের উল্লেখ পাওয়া যায়, আর সেই কারণে এই ভিলুন্দি তীর্থম রামেশ্বরমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট সিন, এবং রামেশ্বরমে এলে অবশ্যই দেখতে হবে ভিলুন্দি তীর্থম। রামেশ্বরম হলো তার মন্দির ট্যাঙ্কের জন্য সুপরিচিত, যার মধ্যে এই ভিলুন্দি তীর্থম হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। কিংবদন্তি আছে যে ভগবান রাম তার স্ত্রী সীতার তৃষ্ণা মেটাতে সমুদ্র থেকে এখানে বিশুদ্ধ জল পেতে একটি তীর নিক্ষেপ করেছিলেন। রামনাথ স্বামী মন্দির থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি সমুদ্রের কিছু সুন্দর দৃশ্য দেখায়। বিশ্বাস করা হয় যে এই জায়গাটিতে ভগবান রাম তার ধনুক এবং তীর কবর দিয়েছিলেন। একটি দীর্ঘ সেতু আপনাকে এই পবিত্র কূপের দিকে নিয়ে যাবে, এবং আপনি যখন এই সেতুর উপর দিয়ে হাঁটবেন তখন আপনি উভয় দিক থেকে সমুদ্রকে দেখতে পাবেন। চারদিক থেকে নোনা সমুদ্রের জলে ঘেরা থাকা সত্ত্বেও এই কূপের জল কিন্তু রহস্যজনকভাবে মিষ্টি, এবং ভক্তরা বিশ্বাস করেন যে তারা এই পবিত্র জলে চুমুক দিলে নাকি সবার মঙ্গল হয়। এই ভিলুন্দি তীর্থম একটি শান্ত এবং মনোমুগ্ধকর একটি জায়গা। তো বন্ধুরা, সেই ভিলুন্দি তীর্থম দর্শন করে আমরা এগিয়ে চলেছি রামেশ্বরমের আরও একটা খুব সুন্দর সাইট সিন দেখতে, আর সেটা হচ্ছে পাম্বন ব্রিজ এবং তার পাশে অবস্থিত আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। দেখতে পাচ্ছ এখন আমরা উঠে পড়েছি রামেশ্বরমে সে বিখ্যাত আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজে, আর এখান থেকে দেখেছিলাম সেই বিখ্যাত পাম্বন রেল সেতুকে। আর কিছুক্ষণের মধ্যে এই আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ সমেত পাম্বন সেতুর যাবতীয় ভিডিও আমি দেখাতে চলেছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে, সমস্ত তথ্য এবং ইনফরমেশন সমেত। এই আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ জাতীয় মহাসড়ক NH-49কে পাম্বন দ্বীপের রামেশ্বরমের সাথে সংযুক্ত করেছে। শান্ত সমুদ্র বেষ্টিত এই দর্শনীয় সড়ক সেতুটি পাম্বন রেল সেতুর সমান্তরালভাবে চলে। 1988 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এটি উদ্বোধন করেছিলেন। পাম্বন সেতু নামেও পরিচিত আন্নাই ইন্দিরা গান্ধী রোড সেতুটি
প্রায় 2.34 কিলোমিটার দীর্ঘ এবং এটি রেল সেতুর কাছাকাছি নির্মিত। এই সড়ক সেতুর নিচ দিয়ে জাহাজ চলাচল করতে পারে। এই সেতুটির একটি পৌরাণিক গুরুত্ব রয়েছে, কারণ এটি সেই স্থান হিসেবে পরিচিত যেখানে ভগবান রাম দেবী সীতার তৃষ্ণা মেটাতে মাটিতে তীর মেরেছিলেন। অবস্থানটি একটি উচ্চবেগ ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল এবং নির্মল ঝিল জল দ্বারা বেষ্টিত। এটি সমুদ্র জুড়ে পাম্বন রেল সেতু এবং তার পাশে ভেসে থাকা ছোট নোঙর করা নৌকাগুলির একটি আকর্ষণীয় দৃশ্য দেখায়। পর্যটকরা দিগন্তে পৌঁছে যাওয়া সেরুলিয়ান জলের বিস্তীর্ণ প্রসারণের মনোরম দৃশ্য দেখার জন্য এই সেতুতে থামেন। আশেপাশের আকর্ষণগুলি যা কেউ ঘুরে দেখতে পারেন তার মধ্যে রয়েছে পাম্বন সৈকত, যেখানে একটি বিনোদনমূলক পার্ক এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, যা একটি সুন্দর ভ্রমণের জন্য উপযুক্ত। এখন বাজছে ঠিক সকাল 7টা। এই মুহূর্তে আমি আছি আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের উপর। এটা রামেশ্বরম, তিরুচিরাপল্লী থেকে রামেশ্বরম যাওয়ার পথে পড়ে এই ব্রিজ। এটা সড়ক পথে যখন আমরা যাই এর নাম থাকে আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ, আর যখন রেলপথে যাই তখন এটারই সে বিখ্যাত নাম পাম্বন ব্রিজ। তো এখন আমি আছি এই মুহূর্তে সড়ক পথের উপর, যেহেতু এটার নাম হচ্ছে আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। প্রসঙ্গত বলে রাখছি, এই আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ মণ্ডপম বলে একটা জায়গা আছে এখানে রামেশ্বরমে। একদিকে আছে মণ্ডপম আর একদিকে আছে রামেশ্বরম। ওই সোজা আমার সোজা স্টেট আছে মণ্ডপম, আর আমার পেছনে আছে রামেশ্বরম। এই মণ্ডপম আর রামেশ্বরমকে জায়গাকে কিন্তু যুক্ত করেছে বঙ্গোপসাগর অবস্থিত একটা ব্রিজ। এখানেও সেই ব্রিজ সাগরের উপর ব্রিজ কিন্তু দেখা যায় না, আমরা সাধারণত দেখে থাকি আজ তোমাদের দেখাচ্ছি সমুদ্রের উপর ব্রিজ। তাও আবার ভারতবর্ষে এটাই ছিল মানে বাংলা যে 2010 সালে বাংলা যে এই পেছনে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলো কিন্তু সমুদ্রে যায় মাছ ধরতে, সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে। মাছ ধরে এই ব্রিজের তলাতেই আছে কিন্তু মাছপট্টি, আর সেই মাছপট্টিতে কিন্তু ট্রলারগুলো সব মাছ নিয়ে এসে জমা করে এক জায়গায় রাখে, এবং সেইখান থেকে রাজ্যে কিন্তু এই ঠিক আন্নাই ইন্দিরা গান্ধী এই আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের এই দিকটায়। এই দেখো এই দিকটায় ছিলাম। এই ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলো কিন্তু সমুদ্রে যায় মাছ ধরতে। যত সামুদ্রিক মাছ আমরা খেয়ে থাকি পশ্চিমবঙ্গ রাজ্য সমেত 28টা রাজ্যে কিন্তু এইখান থেকে সামুদ্রিক মাছ কিন্তু পাঠানো হয়। এই ব্রিজের তলাতেই আছে বিখ্যাত সেই মাছপট্টি, যেখানে এই সামুদ্রিক সমুদ্র থেকে এই ট্রলারগুলো মাছ ধরে নিয়ে এসে সেই মাছপট্টিতে জমা করে। আর এই দিকে আছে রোডটা ক্রস করলেই কিন্তু আমরা দেখতে পাবো, এই দেখো আমরা দেখতে পাবো সেই বিখ্যাত পাম্বন ব্রিজ, পাম্বন রেল সেতু। সমুদ্রের ওপর নির্মিত ভারতবর্ষের প্রথম রেল সেতু
যেটা একমাত্র ভারতবর্ষের দেখার জায়গা। সমুদ্রের উপর দিয়ে রেল সেতু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ আমার তলাতে, আমার একদম এই আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের ঠিক তলাতেই আছে সেই রেল সেতু, যেটা মণ্ডপমকে যুক্ত করেছে রামেশ্বরমের সাথে। এই পম্বন ব্রিজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ বা ক্যান্টিলেভার ব্রিজ। এই দেখতে পাচ্ছ এই যে ঝুলে আছে, এই যে হাওড়া সেতুর মতো দেখা যাচ্ছে। হাওড়া সেতুটা ঠিক যেরকম হয়, এই যে ঠিক সেরকমভাবে দেখো ঝুলে আছে। দেখাচ্ছি তোমাদের সামনে থেকে, চলো। এই দেখো, এটা হচ্ছে সেই একদম পম্বন ব্রিজের ঠিক মিডিল পয়েন্ট। এই জায়গাটায় কিন্তু হচ্ছে এইখানটায় ঝুলে আছে, দেখো ঠিক আমাদের হাওড়া সেতু ঠিক যেরকম ঝুলে থাকে, দুদিক থেকে দূরে সাপোর্ট দেওয়া হয়েছে। আর মাঝখানটা কিন্তু যখন বড় বড় জাহাজ যাতায়াত করে মাঝখান দিয়ে, তখন কিন্তু এই ব্রিজটা খুলে দেওয়া হয় এবং দুটো ব্রিজ দুদিকে সরে গিয়ে ওপর দিকে উঠে যায় এবং মাঝখানে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায়। জাহাজ চলাচলের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। আর যেহেতু এই জাতীয় এরকম সিস্টেম করা আছে বলে এটাকে বলা হয় ঝুলন্ত ব্রিজ বা ক্যান্টিলেভার ব্রিজ। তো পম্বন ব্রিজের এই একটা বিশাল বৈশিষ্ট্য, দেখার মতো বৈশিষ্ট্য। আর দেখতে পাচ্ছ এটা সমুদ্রের উপর দিয়ে কিন্তু এই সেতুটা এসছে, মণ্ডপম থেকে এসছে এবং এটা গেছে একদম রামেশ্বরমের অবধি। রামেশ্বরমকে মণ্ডপমের সঙ্গে এখানে কিন্তু যুক্ত করা হয়েছে এই রেল সেতু। আর রেল সেতু নাম হচ্ছে পম্বন ব্রিজ। আর সড়ক পথে যে ব্রিজটা আমি দেখালাম সেটা হচ্ছে আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। এই মুহূর্তে আমি এখন আছি আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের উপর। প্রথমে ছিলাম ওই সাইড থেকে দেখালাম যে ওই সাইডে কতগুলো ট্রলার ভেসে বেড়াচ্ছে, প্রচুর ট্রলার। ওই ট্রলারগুলো কিন্তু সমুদ্র থেকে মাছ নিয়ে এসে আমাদের এই মাছপট্টিতে কিন্তু সাপ্লাই দেয়। সেই মাছপট্টি থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু আমাদের সামুদ্রিক মাছ এক্সপোর্ট করা হয়। আর এখন আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের এই দিকে চলে এসেছি। আমার পেছনে আছে রেল সেতু বা পম্বন ব্রিজ, যেটা মণ্ডপমকে যুক্ত করেছে রামেশ্বরমের সাথে। আর এই রেল ব্রিজটা, এই রেল সেতুটা যখন পড়বে তিরুচিরাপল্লী থেকে রামেশ্বরম যাওয়ার পথে যে রেলপথ আছে, সেই রেলপথের মধ্যে দিয়ে যখন ট্রেনে করে তোমরা যাবে তিরুচিরাপল্লী থেকে রামেশ্বরম আসবে, সেই রেলপথের কিন্তু এই পম্বন ব্রিজটা পড়বে। আর দেখালাম তোমাদের সেই বিখ্যাত পম্বন ব্রিজ, আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ থেকে কেমন লাগে পম্বন ব্রিজকে, তার একটা ভিডিও করলাম। আর সেই সঙ্গে আমার সেলফি ভিডিওটা করছি। এখন এই মুহূর্তে আমি আছি আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের উপর, আছি রামেশ্বরমে। আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছি কন্যাকুমারীর উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি কমলাতে ব্যানার্জি, রামেশ্বরমের পম্বন ব্রিজ থেকে। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই পম্বন রেল সেতু দেখা যাচ্ছে, এই পুরনো রেল সেতুটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই পুরনো রেল সেতুর কিছুটা অংশ সমুদ্রের নিচে চলে গেছে, যার কারণে এখন ট্রেন চলাচল বন্ধ আছে। আর তার ঠিক পাশেই দেখো একটা নতুন সেতু তৈরি করা হচ্ছে। আর এই নতুন সেতুটা তৈরি হওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হবে। তাই তোমরা এখন যারা তিরুচিরাপল্লী থেকে রামেশ্বরম আসবে বাই ট্রেনে, তারা কিন্তু ট্রেনে আসতে পারবে না, কারণ ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। আর পাশে যে রেল সেতুটা তৈরি হচ্ছে, সেই রেল সেতুটা যখন তৈরি হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন আবার ট্রেন চলাচল করতে পারবে। তখন তোমরা যারা তিরুচিরাপল্লী থেকে রামেশ্বরম আসবে বা বাই ট্রেনে রামেশ্বরম আসতে চাইবে, তারা কিন্তু তখন এই রেল সেতুর মাধ্যমে আবার রামেশ্বরম আসতে পারবে। কিন্তু এখন এই মুহূর্তে সেটা সম্ভব নয়। তো বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি আমাদের পরবর্তী সাইট সিন এপিজে আব্দুল কালাম স্যারের মেমোরিয়াল। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জাতীয় স্মৃতিসৌধ হল ভারতের প্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যারকে নিবেদিত একটি স্মারক, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের পেইকারম্বুতে অবস্থিত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা সংক্ষেপে যেটাকে বলা হয় DRDO দ্বারা কালাম স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতিগত বৈচিত্র্য প্রদর্শনের জন্য
এই স্মৃতিসৌধটি ডিজাইন ও নির্মাণ করা হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা 2017 সালের 27 জুলাই উদ্বোধন করা হয়েছিল। জাতীয় সংহতির প্রতীক এই স্মৃতিসৌধটি মুঘল এবং ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। আব্দুল কালাম স্যার 2015 সালের 27 জুলাই মারা যান। কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ে লিভাবেল প্ল্যানেট আর্থ তৈরি বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য শিলং যান তিনি। বক্তৃতাটি 4000 শব্দের হওয়ার কথা ছিল, কিন্তু প্রাথমিক দুটি বাক্য বলার পরেই কালাম স্যার ভেঙে পড়েন এবং পরে একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। কালাম স্যারের মরদেহ ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শিলং থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 28 জুলাই সকালে নতুন দিল্লিতে নিয়ে আসা হয়। কালাম স্যারের মৃত্যুর পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের একটি জরুরি বৈঠক ডাকেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। বৈঠকে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করা হয়। ভারত সরকার নতুন দিল্লির রাজঘাটে বা বাংলা যেটা বলা হয় একতা স্থল, সেখানে এই কালাম স্যারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করার এবং সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করার প্রস্তাব দিয়েছিলেন। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ব্যক্তি, প্রাক্তন প্রেসিডেন্ট এবং বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালামের সমাধিক্ষেত্র। এপিজে আব্দুল কালাম স্যার মারা যাওয়ার পর তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। ভারত সরকার নতুন দিল্লির রাজঘাটে যখন কালাম স্যারের এই স্মৃতিসৌধটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, তখন কালাম স্যারের পরিবার তাতে আপত্তি জানিয়েছিল। কারণ যেহেতু কালাম স্যার তার নিজ শহর রামেশ্বরমে তার দেহ সমাধিস্থ করতে চেয়েছিলেন, তাই ভারত সরকার তার পরিবারের ইচ্ছা অনুযায়ী এই রামেশ্বরমে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন। এবং একই বছর কালাম স্যারের জন্ম তারিখে সেই 15 অক্টোবর রামেশ্বরমে এই স্মৃতিসৌধের নির্মাণের সূচনা করা হয়েছিল। এই মুহূর্তে আমি আছি রামেশ্বরমের পাম্বন ব্রিজ থেকে ঠিক 2 থেকে 3 কিলোমিটার দূর অবস্থিত আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বিখ্যাত সায়েন্টিস্ট, বিখ্যাত বিজ্ঞানী স্যার এপিজে আব্দুল কালামের সমাধিস্থলের সামনে। এপিজে আব্দুল কালাম স্যার ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় সায়েন্টিস্ট এবং আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি মারা যাওয়ার পর এই রামেশ্বরমে ঠিক এই জায়গাতেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। আজ তার নিথর শায়িত দেহ শান্তিতে বিরাজ করছে এই জায়গাটাতে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের গর্বের মানুষ, আমাদের স্বনামধন্য মানুষ, ভারতবর্ষের অত্যন্ত বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম স্যার এই রামেশ্বরমেরই স্থানীয় ছেলে। রামেশ্বরমে ওনার জন্মগ্রহণ করেছিলেন। গতকাল ওনার বাড়ি আমার চ্যানেলে দেখিয়েছি, আজকে দেখাচ্ছি ওনার এই সমাধিক্ষেত্র, যেখানে মারা যাওয়ার পর ওনাকে কবর দেওয়া হয়েছিল। আজ তার শায়িত দেহ এই জায়গাতে নিস্তব্ধে শান্তিতে শুয়ে আছে। আমি কমলাদিত্য ব্যানার্জি এখন এই মুহূর্তে রামেশ্বরমে স্যার এপিজে আব্দুল কালামের সমাধিক্ষেত্র থেকে। থ্যাংক ইউ। আর একটা কথা বলে রাখি, এখানে এলে কিন্তু এই যে মেমোরিয়াল যে হল আছে পেছনে, এর ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল, ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। আমি বাইরে থেকে ভিডিওটা করছি। এখন এই মেমোরিয়াল বন্ধ আছে, প্রতিদিন সকাল 9টার সময় খুলবে। আর এই মেমোরিয়ালে ঢুকলে স্যারের সমাধিক্ষেত্র, তো স্যার আব্দুল কালাম স্যারের সমাধিক্ষেত্র দেখতে পাবে। সেই সঙ্গে তার বিখ্যাত যে সমস্ত লেখা বই আছে, তিনি যে সমস্ত বই লিখেছিলেন, সেই বই সমেত তিনি যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন, সেগুলো সমস্ত কিছু সযত্নে রাখা আছে এই মেমোরিয়ালে। এই মেমোরিয়াল তাই একটা রামেশ্বরমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট সিন, যেটা রামেশ্বরমের পাম্বন ব্রিজ বা আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে এই সড়ক পথে একদম রাস্তার ধারেই অবস্থিত। থ্যাংক ইউ। রামেশ্বরমে এই স্মৃতিসৌধ নির্মাণের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রচার করা হয়েছিল। আর 2017 সালের 27 জুলাই কালাম স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্মৃতিসৌধের উদ্বোধন করেছিলেন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO
এই স্মৃতিসৌধের নকশা ও নির্মাণের উদ্যোগ নিয়েছিল এবং 2015 সালের ডিসেম্বর মাসে এই স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয়েছিল। 2016 সালের জুলাই মাসে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর আনুষ্ঠানিকভাবে কালাম স্যারের মৃত্যুর প্রথম বার্ষিকী উপলক্ষে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং নির্মাণ কার্যটি 1 বছরের মধ্যে সম্পন্ন হয়েছিল। এই কাজের জন্য 500 জন শ্রমিককে নিযুক্ত করা হয়েছিল এবং কখনো কখনো কাজটি 24 ঘন্টা পর্যন্ত চালানো হয়েছিল। কাজটি ডিআরডিওর প্রধান নির্মাণ প্রকৌশলীদের দ্বারা তত্ত্বাবধানে করা হয়েছিল এবং এই তত্ত্বাবধানের প্রধান দায়িত্বভার পেয়েছিলেন কর্নেল বি চৌবে এবং কর্নেল বি কে সিং। এই স্মৃতিসৌধটি 2.11 একর জমি জুড়ে অবস্থিত এবং এর নির্মিত এলাকা হচ্ছে 1425 বর্গমিটার এবং এই স্মৃতিসৌধটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 1.2 বিলিয়ন রুপি, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে 120 কোটি টাকা। সমাধিটি গ্রানাইট, মার্বেল এবং রিংফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত করা হয়েছিল। নির্মাণ সামগ্রী ভারতের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল এবং নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। পাথরের স্তম্ভগুলি বেঙ্গালুরু থেকে নিয়ে আসা হয়েছিল। পাথরের ক্ল্যাডিংটি জয়সালমের এবং আগ্রায় ডিজাইন করা হয়েছিল। যেখানে প্রধান প্রবেশদ্বার কাঠের দরজাটি রয়েছে, সেই কাঠের দরজাটি থাঞ্জাভুরে তৈরি করা হয়েছিল এবং এই স্মৃতিসৌধ নির্মাণের জন্য সমগ্র মার্বেল কর্ণাটক থেকে আনা হয়েছিল। মুঘল এবং ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই স্মৃতিসৌধটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতিগত বৈচিত্র্য প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছিল, যা এটিকে জাতীয় সংহতির প্রতীক করে তুলেছে। কাঠামোর 3টি প্রবেশপথ রয়েছে, যার মধ্যে প্রধান প্রবেশদ্বারটি দিল্লির ইন্ডিয়া গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। স্মৃতিসৌধের উত্তর প্রান্তে একটি বৃত্তাকার সমাধি রয়েছে, যেখানে কালাম স্যারের কবর রয়েছে। প্রধান গম্বুজটি রাষ্ট্রপতি ভবনের কেন্দ্রীয় গম্বুজগুলির একটির সাথে সাদৃশ্যপূর্ণ এবং কালাম স্যারের একটি ব্রোঞ্জ মূর্তি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি সেখানে একটি বীণা বাজাচ্ছেন। কেন্দ্রীয় গম্বুজটি প্রায় 2500 বর্গফুটের 4টি ডিসপ্লে হলের সাথে সংযুক্ত। প্রতিটি হল পর্যায়ক্রমে কালাম স্যারের জীবনকে চিত্রিত করে এবং সেগুলিকে শিশুদের স্কোয়ার, বিজ্ঞানী স্কোয়ার, প্রেরণা স্কোয়ার এবং লেকচার স্কোয়ার হিসেবে ডিজাইন করা হয়েছে। এখানে স্মৃতিসৌধের এই বাড়িতে রকেট এবং ক্ষেপণাস্ত্রের প্রতিলিপি রয়েছে। 900টি চিত্রকর্ম, যার মধ্যে রয়েছে মুরাল, যা হায়দ্রাবাদ, শান্তিনিকেতন, কলকাতা এবং চেন্নাই থেকে আনা হয়েছিল। রয়েছে শেখাবতী পেইন্টিং, রয়েছে 200টি ফটোগ্রাফির একটি সংগ্রহ, যা ভারতীয় মহাকাশ গবেষণার ডিআরডিওর সাথে তার দীর্ঘ সম্পর্ককে তুলে ধরে। এখানে এই স্মৃতিসৌধের চারপাশের বাইরের অংশে ল্যান্ডস্কেপিং রয়েছে, আর এই ল্যান্ডস্কেপটি মুঘল গার্ডেন স্টাইলে ডিজাইন করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মেমোরিয়াল বা স্মৃতিসৌধ সম্পর্কে। আমরা এখন সেই স্মৃতিসৌধ দেখে এগিয়ে চলেছি রামেশ্বরমের আরও একটা খুব গুরুত্বপূর্ণ সাইট সিন, যেটা হচ্ছে রামাপদম মন্দির বা রামাপদম টেম্পেলের উদ্দেশ্যে। স্যার এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল হল থেকে এখন আমরা এগিয়ে চলেছি শ্রী রামাপদম বা যেখানে রামচন্দ্রের পদচিহ্ন সযত্নে রাখা আছে সেই মন্দির উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, এই রামাপদম এই রামেশ্বরমের একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, আর যেটা কিছুক্ষণের মধ্যে দেখতে চলেছি। আর সেখানে গিয়ে যে যা যা দেখবো, আমার যা যা অভিজ্ঞতা হবে, সেগুলো সব সেখানে গিয়ে শেয়ার করবো। তো এখন আপাতত যাচ্ছি, টোটোতে বসে আছি, এখন যাচ্ছি শ্রী রামাপদম মন্দিরের উদ্দেশ্যে। এই সেই বিখ্যাত রামাপদমের টাওয়ার। ভারতবর্ষের সবথেকে উঁচু টাওয়ার এই রামাপদমে অবস্থিত। এখান থেকে কিন্তু সমুদ্রকে পরিষ্কার দেখতে পাওয়া যায়।
পাশ দিয়ে এখন যাচ্ছি আমরা। এটা জেনে রাখো রামেশ্বরমের রামাপদম যে জায়গাটা আছে, যেখানে রামের পদচিহ্ন পাওয়া গিয়েছিল, রাম পায়ের ছাপ এখন সযত্নে রাখা আছে। সেই রামাপদমে সবথেকে ভারতবর্ষ সবথেকে উঁচু টাওয়ার, এর থেকে উঁচু টাওয়ার কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে আর নেই। এইখানে যিনি স্থানীয় একজন যিনি অটো চালক আছেন, তিনি বলছেন এটা 1800 ফুট উঁচু নাকি, যেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আর কিছুক্ষণের মধ্যেই যে টাওয়ারটা আমি দেখালাম, এটা যেটা ভারতবর্ষ সবথেকে উঁচু টাওয়ার, কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গাটায় যেতে চলেছি। রামাপদম হচ্ছে একটা ছোটো দ্বীপের মতো একটা জায়গা, আর এই টাওয়ারে উঠলে সেটা বুঝতে পারা যাবে যে রামাপদম হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, যার চারপাশে সমুদ্র দিয়ে ঘেরা এই ছোট্ট দ্বীপ। রামাপদম একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই রামেশ্বরমে। তো আমরা এখন দেখতে চলেছি সেই রামাপদম, যেখানে রামচন্দ্রের পায়ের ছাপ বা পায়ের চিহ্ন খুব সযত্নে রাখা আছে। সেখানে খুব সুন্দর মন্দির আছে। আর এই টাওয়ার থেকে কিন্তু এই গোটা রামেশ্বরম জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়, এবং এই টাওয়ারে উঠলেই কিন্তু বুঝতে পারা যাবে যে রামাপদম, যেখানে রামচন্দ্রের পায়ের ছাপ রাখা আছে, সেটা আসলে একটা ছোট দ্বীপের মতো। ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই বিখ্যাত স্থানীয় ভাষা যার নাম রামাপদম। এখানে রামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে যখন এসেছিলেন, তখন এখানে একটা গন্ধমাদন পর্বত ছিল, সেটা এখন নেই। তো সেই জায়গায় এই জায়গাতে রামের পদচিহ্ন প্রথম পড়েছিল, আর সেই কারণে সেই রামচন্দ্রের পদচিহ্ন কিন্তু এই মন্দিরে সযত্নে রাখা আছে। চলো দেখাচ্ছি আজ তোমাদের কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে এই রামাপদম মন্দিরের যাবতীয় ভিডিও। গন্ধমাধন পর্বতম নামে বালুকাময় টিলায় অবস্থিত রামাপদম হল রামেশ্বরমের একটি মন্দির, এবং পর্যটকদের মধ্যে এটি ভগবান রামের পায়ের ছাপের জন্য উৎসর্গিত মন্দির হিসেবে এখানে বিখ্যাত। পার্বতম শব্দের আক্ষরিক অর্থ হল পর্বত। মহাকাব্য রামায়ণের উল্লেখ অনুসারে প্রাচীনকালে এই স্থানে একটি পর্বত ছিল, এবং সেটি সম্ভবত ছিল গন্ধমাধন পর্বত। এছাড়াও রামারপদম বা রামাপদম বা গন্ধমাধম পর্বতম নামেও এখানে এই মন্দিরটি পরিচিতি লাভ করেছে। মন্দিরের প্রথম তলায় গর্ভগৃহে প্রভু রামের পায়ের ছাপ রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে ভগবান হনুমান ভগবান রামকে বলেছিলেন যে তিনি শ্রীলঙ্কায় দেবী সীতাকে পেয়েছেন। মন্দিরটি দ্বিতীয় তলা থেকে রামেশ্বরম এবং ধনুষ্কোটির এক অতি প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখায়। এটি রামেশ্বরমের সর্বোচ্চ উচ্চতা, এবং কিংবদন্তি অনুসারে এটি সেই বিন্দু যেখান থেকে শ্রীরাম শ্রীলঙ্কাকে দেখেছিলেন, এবং এটা বিশ্বাস করা হয় তিনি এখান থেকেই শ্রীলঙ্কার দূরত্ব অনুমান করেছিলেন, এবং এখান থেকেই সেতু নির্মাণ করে শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে এখন আমি আছি রামেশ্বরমের একটা অত্যন্ত বিখ্যাত সাইট সিন রামাপদমে। এই জায়গাটায় যেখানে যে মন্দির দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রামচন্দ্র যখন সীতাকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছেছিলেন, তার প্রথম পদচিহ্ন কিন্তু এই জায়গাতে পড়েছিল, এবং তার পদচিহ্ন, তার পায়ের চিহ্ন, পায়ের ছাপ সযত্নে কিন্তু এই মন্দিরে রাখা আছে। রামচন্দ্র একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি ছিলেন, পূজনীয় ব্যক্তি, যিনি রাবণকে বধ করে সীতাকে রাবণের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, এবং সেই কাহিনী আমরা রামায়ণে পড়েছি। আর সেই রামচন্দ্রর পায়ের ছাপ, পায়ের চিহ্ন কিন্তু এই রামাপদম মন্দিরে রামেশ্বরমে এলে কিন্তু দেখতে পাবে, এখানে সযত্নে রাখা আছে। এখন আমি কমলাদিত্য ব্যানার্জি রামেশ্বরমের রামাপদম মন্দির থেকে দেখাচ্ছি
এইখান থেকে চারপাশের ভিউ, এই মন্দিরের ভিউ কেমন লাগে তার একটা ছোট ভিউ। পুরাণ ও ঐতিহাসিক উপস্থাপনা অনুসারে এই মন্দিরটি হল রামেশ্বরমের সর্বোচ্চ উচ্চতা। বিশ্বাস করা হয় এই হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান রাম দাঁড়িয়েছিলেন এবং সেতুর জন্য পরিকল্পনা করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সমুদ্র জুড়ে রামসেতু তৈরি করেছিলেন। রামায়ণে আরও উল্লেখ করা হয়েছে যে এটি সেই জায়গা যেখানে হনুমান সীতার সন্ধানে শ্রীলঙ্কায় যাওয়ার আগে তার সতীর্থদের সাথে এখানে বিশ্রাম করেছিলেন। এটা বলা হয় যে রামাপদমের চূড়ায় দাঁড়িয়ে শ্রীলঙ্কার দৃশ্য নাকি উপভোগ করা যায়, কিন্তু এটি সম্পূর্ণ একটি মিথ্যা ধারণা এবং এখান থেকে আপনারা কেউ শ্রীলঙ্কাকে দেখতে পাবেন না। এখান থেকে পাম্বন ব্রিজ, দূরদর্শন টাওয়ার, ভিলুন্দি তীর্থম, ওলাইকুদাল লাইট হাউস, রামানাথ স্বামী মন্দির, রামেশ্বরম বাস স্ট্যান্ড এবং সমুদ্রের দৃশ্য পরিষ্কারভাবে দেখা যায়। এই জায়গাটি একসময় এই দ্বীপের সর্বোচ্চ উচ্চতা ছিল এবং কিংবদন্তি রয়েছে যে হনুমান সীতার সন্ধানে শ্রীলঙ্কায় যাওয়ার পর এই বিন্দু থেকেই ভগবান রাম শ্রীলঙ্কাকে দেখেছিলেন এবং শ্রীলঙ্কার দূরত্ব পরিমাপ করে শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর সেই ভগবান রামের পায়ের ছাপ এই মন্দিরের প্রধান গর্ভগৃহের মধ্যে খুব সযত্নে রাখা আছে। আর এই মন্দির থেকেই আপনারা এই রামেশ্বরম শহরটাকে খুব ভালোভাবে দেখতে পারবেন। এই মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত এবং এখান থেকে আপনারা রামেশ্বরম মন্দিরের সঙ্গে ধনুষ্কটিকেও দেখতে পারবেন। এই মন্দিরটি সকাল 7টার সময় খোলে এবং এখানে আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। ওই সেই বিখ্যাত টাওয়ার দেখতে পাচ্ছ, এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তাই আরও একবার দেখিয়ে দিচ্ছি, ভারতবর্ষের সবথেকে উঁচুতম টাওয়ার এই রামাপদমে অবস্থিত, রামেশ্বরমে রামাপদমে অবস্থিত। এই টাওয়ারে কিন্তু লিফট আছে, লিফটে করে কিন্তু এই টাওয়ারে তোমরা ইচ্ছে করলে একদম টপে উঠতে পারবে, কিন্তু সেক্ষেত্রে সরকারের পারমিশন লাগবে। একদম পারমিশন ছাড়া কিন্তু এই টাওয়ারে ওঠা যাবে না। এই মন্দিরের একদম টপে উঠতে গেলে আপনাদের প্রায় 40টার কাছাকাছি সিঁড়ি ভাঙতে হবে এবং সেই 40টা সিঁড়ি অতিক্রম করলেই আপনারা এই মন্দিরের একদম টপে উঠতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন রামেশ্বরমের রামাপদমের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এটাই ছিল আমার শেষ সাইট সিন। এরপর আমি রওনা দিয়েছিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। এতক্ষণ কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে দেখাচ্ছিলাম রামেশ্বরমের অবস্থিত রামাপদম মন্দিরের ভিডিও। এই মন্দিরের চারপাশে একটা ভিডিও করলাম, কিছুটা সামনে গিয়ে ভিডিও করলাম এবং এই মন্দির থেকে আশপাশ অঞ্চল কীরকম দেখতে লাগে তার একটা ভিডিও করলাম এবং সেটা দেখে বুঝলাম রামাপদম আসলে একটা ছোট দ্বীপের মতো এক জায়গা, যার চারপাশে কিন্তু প্রচুর জল রয়েছে, আছে গাছপালা, বন জঙ্গল। আর তার ঠিক মাঝখানে এই ছোটো একটা দ্বীপের মতো জায়গায় এই রামাপদম মন্দিরটা অবস্থিত, যেখানে শ্রীরামচন্দ্রের পায়ের ছাপ বা পায়ের চিহ্ন খুব সযত্নে রাখা আছে। এখন আমি কমলাদিত্য ব্যানার্জি এই মুহূর্তে রামেশ্বরমের রামাপদম থেকে। আজকের আমার রামেশ্বরমের যে কটা সাইট সিন বাকি ছিল সব কটা সাইট সিন কমপ্লিট করে ফেললাম, আর কোনো সাইট সিন বাকি রইল না। এবার আর সকাল 9টায় আমরা যাত্রা করতে চলেছি রামেশ্বরম থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে। নিয়ে আসছি পরের পর্বে কন্যাকুমারীর যাবতীয় ভিডিও আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে আসছে। কন্যাকুমারী যাবতীয় সাইট সিন সমেত কন্যাকুমারীতে যে সমস্ত জায়গা দেখার আছে সব কিছু তুলে নিয়ে আসবো কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো রামেশ্বরমের যাবতীয় সাইট সিন এখানে সমাপ্ত হয়ে গেল। এবার আমরা যাত্রা করতে চলেছি কন্যাকুমারীর উদ্দেশ্যে। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম আমার রামেশ্বরম ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও। আজ দ্বিতীয় পর্বের ভিডিওয় আপনাদের দেখালাম রামানাথ স্বামী মন্দির সমেত ভিলুন্দি তীর্থম, পাম্বন ব্রিজ, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মেমোরিয়াল সমেত রামাপদমের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকবেন। অবশেষে রামেশ্বরমে দুদিন কাটিয়ে রামেশ্বরমে মোটামুটি যতগুলো সাইট সিন ছিল প্রত্যেকটা সাইট সিনে ভিডিও করে আজ এখন এই মুহূর্তে আমি বসে আছি আমাদের ট্যুরিস্ট সংস্থার বাসে। আজকে আমরা যাত্রা করতে চলেছি রামেশ্বরম থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে। এখন বাজছে ঠিক সকাল
8:30 9টার সময় বাস ছেড়ে দেবে। প্রসঙ্গত বলে রাখি, রামেশ্বরম থেকে কন্যাকুমারীর দূরত্ব হচ্ছে 307 কিলোমিটার। আর এটা NH 87 এবং NH 44 এই দুটো NH-এর ওপর দিয়ে যাবে, অর্থাৎ কিছুটা রাস্তা NH 87 ওপর থাকবে আর কিছুটা রাস্তা NH 44-এর ওপর থাকবে। তো এই দুটো সড়কের ওপর দিয়ে আমরা আজই যাত্রা করতে চলেছি রামেশ্বরম থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে। এই 307 কিলোমিটার যাত্রাপথ কভার করতে আমাদের সময় লাগবে মোটামুটি অ্যাভারেজ সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। কিন্তু আমাদের যেহেতু প্রচুর লাগেজপত্র আছে, অনেক লোক আছে এবং আমাদের মাঝখানে একটা জায়গায় খাওয়া দাওয়া করতে হবে, তাই আমাদের প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেতে পারে। তো আজকে যাত্রা করতে চলেছি রামেশ্বরম থেকে কন্যাকুমারীতে পৌঁছে সেখানে জায়গায় সাইট সিন দেখবো, যাই অভিজ্ঞতা অর্জন করবো, সব কিছু নিয়ে আসবো চ্যানেলে। রামেশ্বরমকে বিদায় জানাচ্ছি আর কন্যাকুমারীকে জানাচ্ছি স্বাগতম। এই উদ্দেশ্য নিয়ে আজকে যাত্রা শুরু হচ্ছে আমার রামেশ্বরম থেকে কন্যাকুমারীর জন্য। রামেশ্বরমকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম তামিলনাড়ুর আরও একটা খুব সুন্দর পর্যটন কেন্দ্র কন্যাকুমারীর উদ্দেশ্যে। কন্যাকুমারী বা কুমারিকা হল ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর। এই শহরটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত। এটি কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরম থেকে 90 কিলোমিটার বা 56 মাইল দক্ষিণে অবস্থিত এবং কন্যাকুমারী জেলার সদর দপ্তর নাগেরকল থেকে 20 কিলোমিটার বা 12 মাইল দক্ষিণে অবস্থিত। কন্যাকুমারী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও হিন্দু তীর্থস্থান। এখানকার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্তের অনন্য দৃশ্য আপনারা এখানে এলে দেখতে পারবেন। উপকূল থেকে দূরবর্তী বিবেকানন্দ রক মেমোরিয়াল এখানকার একটি দর্শনীয় স্থান। 1892 সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। 41 মিটার বা 133 ফুট উঁচু তিরুভাল্লুভারের মূর্তি এবং গান্ধী মণ্ডপম আপনারা এখানে এলে দেখতে পাবেন। প্রসঙ্গত বলে রাখছি, গান্ধী মণ্ডপম হলো সেই জায়গা যেখানে ভারত মহাসাগরের জলে মহাত্মা গান্ধীর চিতাভস্ম বিসর্জনের আগে এখানে এনে রাখা হয়েছিল। আর এই কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী কন্যাকুমারী নাম থেকে, যার মন্দির এই শহরে অবস্থিত। প্রাচীনকালেও কন্যাকুমারী ছিল তামিলকম বা প্রাচীন তামিল দেশের দক্ষিণতম অঞ্চল। এছাড়া প্রাচীন মালায়ালাম সাহিত্য এবং টলেমি ও মার্কো পোলো রচনায় এই শহরের উল্লেখ পাওয়া যায়। দীর্ঘক্ষণ বাস জার্নি করে আমরা রামেশ্বরম থেকে এসে পৌঁছেছিলাম কন্যাকুমারীতে। আর কন্যাকুমারীতে পৌঁছে আমরা উঠেছিলাম এই গঙ্গা হোটেলে। আর এই গঙ্গা হোটেল থেকে শুরু করেছিলাম আমার কন্যাকুমারীর এক নতুন ভ্রমণ কাহিনী, যেটা আমি দেখাবো তোমাদের পরের পর্বে। আজকের পর্বে ভিডিও এখানে শেষ হয়ে গেল। আমি আউটসাইড থেকে দেখাচ্ছি গঙ্গা হোটেলটা কীরকম লাগে দেখতে। আর এই হোটেলটা কিন্তু আমরা গতকাল থেকে স্টে করছি, পরশুদিন থেকে স্টে করছি। পরশুদিন বিকেল থেকে এখন অবধি এই হোটেলটায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের পর্বে নিয়ে আসছি এই কন্যাকুমারীর যাবতীয় সাইট সিন আমার চ্যানেলে। থ্যাংক ইউ।